প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হাইড্রোজেন সালফাইড মানে H2S। আমাদের সিলেবাস অনুযায়ী প্রথমে যেটা করতে হবে, পরীক্ষাগারে কিপ যন্ত্রে কি করে এই গ্যাসটাকে প্রস্তুত করা হয়, প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ সমূহ কি কি, তার শর্ত সমীকরণ, এই বিষয়গুলো, সেখান থেকে তার কিছু ধর্ম আমরা আলোচনাতে আসব। এখন কিপ যন্ত্র এটা কি, এইটা সম্পর্কে আগে চলো একটা তোমাদের প্রাথমিক ধারণা দেওয়া যাক। কিপ যন্ত্র হলো তিনটে গোলকযুক্ত পাত্র, যার উপরের গোলকটিতে একটা দীর্ঘনল ফানেল ও মাঝের গোলকটিতে একটা স্টপককযুক্ত নির্গম নল লাগানো থাকে। ছবিটা একটু দেখো, তোমাদের ধারণাটা একটু পরিষ্কার হবে। এখন কিপ যন্ত্রের সাহায্যে যখন কোনো একটা গ্যাস তৈরি করতে চাইব, খেয়াল রাখতে হবে বিক্রিয়ক হিসেবে যে দুটো পদার্থ ব্যবহার করব, একটা হবে কঠিন এবং একটা হবে তরল, এবং বিক্রিয়াটা ঘটবে কিন্তু সাধারণ তাপমাত্রা বা ঘরের উষ্ণতায়। এই অবস্থায় মাঝের গোলকাকার যে পাত্রটা, সেটাতে কঠিন বিক্রিয়কটাকে রাখা হয় এবং দীর্ঘনল ফানেল দিয়ে তরল বিক্রিয়কটাকে ঢালা হতে থাকে এবং নলের স্টপককটা খুলে দেওয়া হয়। এই অবস্থায় কিছু সময় পর দেখা যাবে নিচের পাত্রের তরল বিক্রিয়ক উঠে এসে মাঝের গোলকাকার পাত্রে রাখা কঠিন বিক্রিয়কটার সংস্পর্শে আসবে। এর ফলে যে গ্যাসটা আমরা উৎপন্ন করতে চাইব, সেই কাঙ্ক্ষিত গ্যাস বা বিক্রিয়ার ফলে যে গ্যাসটা উৎপন্ন হবে, সেটা স্টপকক লাগানো নির্গম নল দিয়ে বেরিয়ে আসতে থাকবে। কিপ যন্ত্রে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ সমূহ হলো ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড। এই দুটো রিয়েজেন্ট লাগে। ফেরাস সালফাইড, যার সংকেত তোমরা জানো FeS, এবং লঘু সালফিউরিক অ্যাসিড, যার সংকেত তোমরা জানো H2SO4। এবং এই দুজনের বিক্রিয়ায় সাধারণ তাপমাত্রাতেই কিন্তু H2S উৎপন্ন হয়। এখানে একটা জিনিস খেয়াল করো, ফেরাস সালফাইড তার দশা, মানে এটা কঠিন তরল না গ্যাসীয়, কোন বিক্রিয়ক? এটা হচ্ছে কিন্তু একটা কঠিন বিক্রিয়ক। লঘু সালফিউরিক অ্যাসিড হচ্ছে তরল বিক্রিয়ক। এবং মনে রাখবে, একটা কঠিন রিয়েজেন্ট এবং একটা তরল রিয়েজেন্টের বিক্রিয়ায় যদি সাধারণ তাপমাত্রায় কোনো একটা গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটা কিন্তু কিপ যন্ত্রে প্রস্তুত করা যায়। কিন্তু এই কন্ডিশন হতে হবে, দুটো রিয়েজেন্টের একটা হতে হবে সলিড, একটা হতে হবে লিকুইড, এবং যে গ্যাসটা উৎপন্ন হবে সেটাকে উৎপন্ন হতে হবে নর্মাল টেম্পারেচারে। এই জন্যে হাইড্রোজেন সালফাইড গ্যাস কিপ যন্ত্রে প্রস্তুত করা যায়। আর একটা জিনিস মনে রাখবে, হাইড্রোজেন সালফাইড ছাড়াও কিন্তু কার্বন ডাইঅক্সাইড, H2, এইগুলোকেও কিন্তু আমরা কিপ যন্ত্রে প্রস্তুত করতে পারি। এখন এর সমীকরণটা দেখা যাক। ফেরাস সালফাইড হচ্ছে FeS প্লাস H2SO4, অবশ্যই লঘু, সমান বিক্রিয়াতে FeSO4 প্লাস H2S। টেম্পারেচার কিন্তু নর্মাল টেম্পারেচার, খেয়াল রাখবে। এবং এখানে H2SO4 কিন্তু লঘু H2SO4 নিতে হবে। গাঢ় H2SO4 কেন ব্যবহার করা হয় না? গাঢ় H2SO4 নিলে কি H2S উৎপন্ন হবে না? গাঢ় H2SO4 নিক কি লঘু H2SO4 নিক, মনে রাখবে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে, কিন্তু গাঢ় H2SO4 হচ্ছে তীব্র জারক। তীব্র জারক পদার্থ হওয়ার জন্য এ কি করবে? হাইড্রোজেন সালফাইড গ্যাসকে জারিত করে দেবে। জারিত করে কিসে পরিণত করবে? সালফারে পরিণত করবে। দেখো বিক্রিয়াটা, H2SO4 প্লাস H2S, বিক্রিয়ার শেষে H2S জারিত হয়ে সালফারে পরিণত হবে, এবং সালফিউরিক অ্যাসিড H2S দ্বারা বিজারিত হয়ে, আমরা পড়বো H2S হচ্ছে একটা তীব্র বিজারক, H2S দ্বারা বিজারিত হয়ে H2SO4 সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে। তাহলে H2S থেকে যে S, এটা হচ্ছে জারণ। কে জারণ ঘটিয়েছে? গাঢ় H2SO4।
আর H2SO4 থেকে SO2, এটা হচ্ছে বিজারণ। ঠিক আছে, এখন তোমার যদি মনে হয় গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা কি যাবে, গাঢ় নাইট্রিক অ্যাসিডও ব্যবহার করা যাবে না। গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াতে কি হবে বলতো, গাঢ় নাইট্রিক অ্যাসিডও কিন্তু তীব্র জারক। তাই কি করবে, একই রকম ভাবে H2S কে এও জারিত করে সালফারে পরিণত করবে এবং নিজে NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হবে বিজারিত হয়ে। H2 twice H2, তার মানে H2S থেকে S জারণ, HNO3 থেকে NO2, এটা হলো বিজারণ। ঠিক আছে, এখন কিপ যন্ত্রে কিভাবে ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় আমি প্রয়োজন মতো H2S পেতে পারি একটু বিস্তারিত আলোচনা করা যায়, দেখে নাও। H2S তৈরির জন্যে কিপ যন্ত্রের মাঝের গোলকটিতে ফেরাস সালফাইডের টুকরো রাখা হয়। FeS মানে হচ্ছে ফেরাস সালফাইড, দেখো ছবিটাতে দেখানো হয়েছে। নির্গমনলের স্টপ ককটি খুলে রেখে এখন যদি দীর্ঘনল ফানেল দিয়ে লঘু সালফিউরিক অ্যাসিড ঢালা হতে থাকে, একটা সময় দেখা যাবে নিচের পাত্রের সালফিউরিক অ্যাসিড উঠে এসে মাঝের গোলকাকার পাত্রে থাকা ফেরাস সালফাইডের সংস্পর্শে আসবে। দেখো খানিকটা আমরা অংশাঙ্কিত করে কিন্তু ছবিটাতে দেখানোর চেষ্টা করেছি। এর ফলে কি হবে না, H2S গ্যাস উৎপন্ন হতে থাকবে এবং তা স্টপ কক লাগানো নির্গমনল দিয়ে বেরিয়ে যেতে থাকবে। এখন কিছু সময় পর আমি যদি স্টপ ককটি বন্ধ করে দিই তাহলে কি হবে, উৎপন্ন গ্যাস আর বেরিয়ে যেতে পারবে না। এর ফলে তখন অ্যাসিডের ওপর চাপ প্রয়োগ হবে। এর ফলে অ্যাসিড আবার চাপে মাঝের পাত্র থেকে নিচের পাত্রে নেমে আসবে এবং দেখো ছবিটাতে দেখো, তার ফলে কি হবে না, কিছুটা লম্বা নল বেয়ে উপরের পাত্রে উঠে যাবে। ছবিটাতে দেখো আমরা খানিকটা অংশাঙ্কিত করে দেখানোর চেষ্টা করেছি। এই কারণে অ্যাসিড তখন আর FeS এর সংস্পর্শে আসতে পারবে না, সংস্পর্শ মুক্ত হয়ে H2S গ্যাস উৎপাদন কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। আবার যখন স্টপ কক খুলে দেওয়া হবে তখন জমে থাকা H2S বেরিয়ে গিয়ে চাপ কমে যায়, তখন আবার অ্যাসিড উপরের পাত্র থেকে নিচের পাত্রে এবং তারপর একই রকম পদ্ধতিতে মাঝের পাত্রে ফেরাস সালফাইডের সংস্পর্শে আসবে। এর ফলে কি হবে না, আবার H2S গ্যাস তৈরি হয়ে নির্গমনল দিয়ে বেরোতে থাকবে। এইভাবে কিন্তু আমরা প্রয়োজন মতো H2S গ্যাস পেতে পারি। H2S অত্যন্ত বিষাক্ত একটা গ্যাস এবং এই গ্যাসের গন্ধ পচা ডিমের মতো। এটা কিন্তু তোমরা মোটামুটি এই আইডিয়াটা তোমরা নিচু ক্লাসেই কিন্তু জেনে এসেছো। এখন তোমাদের একটা কোশ্চেন প্রায়ই পড়ে, H2S গ্যাসের জলীয় দ্রবণের আম্লিক ধর্মের কারণ কি, বা কোশ্চেনটা এইভাবেও দিতে পারে, H2S গ্যাসের জলীয় দ্রবণে তুমি যদি নীল লিটমাস ডোবাও দেখা যায় নীল লিটমাসটা লাল হয়ে যায়, এইটা ব্যাখ্যা করো। দেখো আমরা ছোটবেলায় শিখে এসেছি অ্যালকালি করে কালি, অ্যাসিড করে লাল। তার মানে অ্যাসিড কাকে লাল করে, নীল লিটমাসকে লাল করে। এখন H2S গ্যাসের জলীয় দ্রবণ তার মানে আম্লিক ধর্ম দেখাবে। আম্লিক ধর্ম দেখানোর কারণই হচ্ছে এ কিন্তু আয়নিত হয়ে, আংশিক আয়নিত হয়ে, মনে রাখবে H2S কিন্তু মৃদু আম্লিক, আংশিক আয়নিত হয়ে H3O+ আয়ন উৎপন্ন করবে। কিভাবে আয়নিত হয় দেখা যাক। H2S যুক্ত H2O, আমি উভমুখী চিহ্ন দিয়েছি, H3O+ প্লাস HS মাইনাস আয়নটা হচ্ছে হাইড্রোসালফাইড আয়ন। আবার এ ফার্দার আয়নিত হয়ে HS মাইনাস প্লাস H2O,
H3O প্লাস S2 মাইনাস, অর্থাৎ কিনা সালফাইড আয়ন উৎপন্ন করতে পারে। মনে রাখবে এই হাইড্রোসালফাইড আয়ন এবং সালফাইড আয়ন দু ধরনের আয়ন কিন্তু এই জলীয় দ্রবণে এইভাবে উৎপন্ন করতে পারে। এই জন্য এ কিন্তু দ্বিক্ষারীয় অ্যাসিডের মতো আচরণ করে এবং তার জন্যেই যখন ক্ষারের সঙ্গে বিক্রিয়া হয় এ কিন্তু প্রয়োজন অনুযায়ী কখনো অ্যাসিড লবণ আর কখনো প্রশম লবণ উৎপন্ন করতে পারে। যেমন আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই, সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে। NaOH যুক্ত H2S সমান, দেখো কিভাবে লবণ এবং জল কিভাবে উৎপন্ন হচ্ছে। হাইড্রোসালফাইড আয়ন এইভাবে যদি আয়নিতটা হয় তো সেই ক্ষেত্রে আমরা কি সল্টটা পাবো, NaHS অর্থাৎ সোডিয়াম হাইড্রোসালফাইড প্লাস তার সঙ্গে H2O, দেখতেই পাচ্ছ NaOH প্লাস H2S সমান NaHS প্লাস H2O। প্রশম লবণ কিভাবে উৎপন্ন হতে পারে, টুয়াইস NaOH প্লাস H2S সমান Na2S প্লাস H2O, টুয়াইস H2O। ঠিক আছে, এখানে কিন্তু উৎপন্ন হলো সোডিয়াম সালফাইড লবণ। সোডিয়াম সালফাইড প্রশম লবণ, কিন্তু সোডিয়াম হাইড্রোসালফাইড এ কিন্তু একটা অ্যাসিড লবণ। দেখো এখানে কিন্তু এখানে একটা প্রতিস্থাপনযোগ্য, এই লবণের মধ্যেও কিন্তু একটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়ে গেছে, যেটা আবার ফার্দার প্রতিস্থাপিত হয়ে প্রশম লবণ উৎপন্ন করতে পারছে। ঠিক আছে, এখন একটা প্রশ্ন তোমাদের প্রায় পড়ে, H2S এর জলীয় দ্রবণ খোলা বাতাসে রেখে দিলে কেন ঘোলা হয়ে যায়। দেখো বাতাস মানে কি, সেখানে অক্সিজেন আছে, বাতাসের অক্সিজেন দ্বারা কিন্তু H2S জারিত হয়ে যায়, অক্সিজেন H2S কে জারিত করে। এখন অক্সিজেনের এই মানে কোয়ান্টিটি বা অক্সিজেন বেশি আছে না কম আছে সেই অনুযায়ী কিন্তু দুরকম প্রোডাক্ট উৎপন্ন হতে দেখা যায়। যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে বা স্বল্প পরিমাণ অক্সিজেন, সেই ক্ষেত্রে H2S জারিত হয়ে সালফারে পরিণত হয় কলোয়েডীয় সালফার, যেটা কিনা মনে হয় অদ্রাব্য, গুলছে না, তার ফলে কি হয়, দ্রবণটা ঘোলা হয়ে যায়। বিক্রিয়াটা দেখলেই তোমার পরিষ্কার হয়ে যাবে। H2S প্লাস O2 সমান S প্লাস, এইটাকে করো টুয়াইস H2S, তাহলে হবে টুয়াইস H2O, এটাকে করো টুয়াইস S। ঠিক আছে, তার মানে H2S থেকে যে S হলো, এখানে কিন্তু হলো H2S এর জারণ, আর O2 থেকে টুয়াইস H2 এটা হচ্ছে বিজারণ। ঠিক আছে, এই বিক্রিয়া ঘটার জন্য কিন্তু H2S এর জলীয় দ্রবণ খোলা বাতাসে ঘোলা হয়ে যায়। এই যে কলোয়েডীয় সালফার উৎপন্ন হচ্ছে। তবে মনে রাখবে, যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু S এর জায়গায় উৎপন্ন হয় টুয়াইস SO2 মানে সালফার ডাইঅক্সাইড। তার মানে এইখানে অ্যাকচুয়ালি আংশিক জারণ হওয়ার জন্যই কিন্তু কলোয়েডীয় সালফার উৎপন্ন হয়, যার জন্য H2S এর জলীয় দ্রবণ খোলা বাতাসে ঘোলা হয়ে যায়। ঠিক আছে, তোমাদের এখান থেকে যেমন আরেকটা প্রশ্নও দিতে পারে যে H2S গ্যাসকে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হলো, তার দহন ঘটানো হলো, কি হবে। মনে রাখবে H2S গ্যাস কিন্তু জ্বলতে সাহায্য করে না, কিন্তু নিজে নীল শিখায় জ্বলে। তখন তোমার উত্তরটা লিখতে হবে H2S গ্যাস পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে নীল শিখায় জ্বলে উঠবে এবং বিক্রিয়ার ফলে সালফার ডাইঅক্সাইড
এবং জলীয় বাষ্প উৎপন্ন হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এইগুলো তো ধরো গ্যাসীয়, এইটাও গ্যাসীয়, এইটাও গ্যাসীয়, এইটা কিন্তু এটাও গ্যাসীয়, কারণ এটা জলীয় বাষ্প আমরা আকারে পাচ্ছি আর কি। এইভাবে উত্তরটা তোমরা লিখবে। আচ্ছা, কনসেপচুয়াল কিছু কোশ্চেন তোমাদের একটু মানে জেনে নিতে হবে। সেটা হচ্ছে, যেমন ধরো তোমাকে যদি আমি বলি রূপোর অলংকারকে তুমি যদি খোলা বাতাসে রেখে দাও বা দীর্ঘদিন রেখে দাও কেন কালো হয়ে যায়? বা ধরো তোমাকে যদি বলি পুরনো তৈলচিত্র দীর্ঘদিন রেখে দেওয়া হলে, দীর্ঘদিন খোলা বাতাসে বা দীর্ঘদিন তুমি যদি রেখে দাও কেন একটু কালো হয়ে যেতে দেখা যায়? দেখো, এই সমস্ত কিছু ঘটনা ঘটানোর পিছনে মূল কালপ্রিট কিন্তু বাতাসের মধ্যে অশুদ্ধি রূপে মিশে থাকা খানিকটা পরিমাণ H2S মানে হাইড্রোজেন সালফাইড। দেখো একটু কিরকম করে এই বিক্রিয়াগুলো ঘটে দেখা যায়। রূপো মানে Ag, H2S এর সঙ্গে বিক্রিয়ায় সিলভার সালফাইড মানে Ag2S প্লাস H2 উৎপন্ন করে। এই সিলভার সালফাইড এর রং হচ্ছে কিন্তু কালো। ঠিক আছে, এই জন্যই এই সিলভার সালফাইড উৎপন্ন হওয়ার জন্যই কিন্তু রূপোর অলংকারকে তুমি যদি খোলা বাতাসে রেখে দাও কিছুদিন বা দীর্ঘকাল যদি রেখে দিতে দেখা যায় যে কালো হয়ে যায়। আর তৈলচিত্রের ক্ষেত্রে দেখো যে হোয়াইট লেড যে রংটা ব্যবহার করা হয়, এটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা হচ্ছে বেসিক লেড কার্বনেট, মানে তোমার এখানে PbCO3 PbOH এর ভোল্টাইজ মানে আলটিমেটলি লেডের যৌগগুলো থাকে, মানে Pb2+ এই যৌগগুলো থাকে। ঠিক আছে, এই Pb2+ এই যৌগগুলোকে H2S অ্যাটাক করে। কি হয় তার ফলে? বিক্রিয়ার ফলে PbS মানে লেড সালফাইড এর কালো, এটাও কালো বর্ণের। ঠিক আছে, এই লেড সালফাইড উৎপন্ন হওয়ার জন্য কিন্তু পুরনো তৈলচিত্রকে কালো হয়ে যেতে দেখা যায়। প্লাস টুয়াইস H প্লাস আংশিক আয়নিত আকারে ব্যালেন্সটা লিখলাম। এখন আরেকটা প্রশ্ন তোমাদের প্রায়ই পড়ে কিন্তু পরীক্ষায়, যে সিলভার নাইট্রেট দ্রবণ বা কপার সালফেট দ্রবণ বা লেড নাইট্রেট দ্রবণ এই জাতীয় দ্রবণগুলোতে H2S চালনা করলে কি ঘটনা ঘটবে সমিত সমীকরণ সহ লেখো। দেখো, তিনটে বিক্রিয়ারই একটা কমন প্যাটার্ন আছে। কমন প্যাটার্নটা কি? প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু H2S এর সাথে বিক্রিয়ায় ধাতব সালফাইডের অধক্ষেপ পড়ে। কি বললাম? ধাতব সালফাইডের অধক্ষেপ পড়ে। তার মানে সিলভারের ক্ষেত্রে সিলভার সালফাইড, তার রং কালো। কপারের ক্ষেত্রে কিউপ্রিক সালফাইড, তার রঙও কালো। লেডের ক্ষেত্রে লেড সালফাইড, তার রঙও কিন্তু কালো। এবারে বিক্রিয়াগুলো আমরা ব্যালেন্স করি। AgNO3 প্লাস H2S সমান Ag2S, এখানে ব্যালেন্স করে দিলাম প্লাস, এবং তার সঙ্গে করসপন্ডিং দেখো একটা অ্যাসিড উৎপন্ন হচ্ছে টুয়াইস HNO3, এটা সিলভার সালফাইড এর কালো অধক্ষেপ, বর্ণ কি কালো। কপার সালফেটের সঙ্গে CuSO4 প্লাস H2S সমান CuS মানে হচ্ছে কিউপ্রিক সালফাইড, এটাও কিন্তু কালো অধক্ষেপ প্লাস H2SO4। আর লেড নাইট্রেটের সঙ্গে লেড নাইট্রেট মানে তোমরা জানো PbNO3 হোল টুয়াইস প্লাস H2S সমান PbS মানে লেড সালফাইডের কালো অধক্ষেপ পড়ছে প্লাস টুয়াইস HNO3। ঠিক আছে, বিক্রিয়াগুলো কিন্তু অতি অবশ্যই অত্যন্ত ভালো করে তোমরা মনে রাখবে। অনেক সময় তোমাদের একটা প্রশ্ন প্রায় পড়ে, অম্লায়িত K2Cr2O7 দ্রবণে H2S গ্যাস চালনা করা হলো, কি পরিবর্তন দেখতে পাবে? অ্যাকচুয়ালি কি বলতো, অম্লায়িত মানে ধরো H2SO4 মিশ্রিত অবস্থা, K2Cr2O7 এ H2SO4 মিশিয়ে H2S গ্যাস চালনা করা হলো, এই জাতীয় প্রশ্ন কিন্তু দিতে পারে। এখন দেখো, K2Cr2O7 হচ্ছে জারক পদার্থ, এ কি করবে?
H2S কে জারিত করবে, আর উল্টো দিকে H2S হচ্ছে তীব্র বিজারক পদার্থ, এ কি করবে K2Cr2O7 কে বিজারিত করবে। K2Cr2O7 কে বিজারিত করে তৈরি করবে ক্রোমিক সালফেট, আর H2S নিজে জারিত হয়ে তৈরি করবে সালফার। এই কারণে প্রশ্নটা অন্যভাবেও দিতে পারে, H2S এর বিজারণ ধর্ম আছে এরকম একটা বিক্রিয়া আলোচনা করো বা সমিত সমীকরণ সহ দেখাও। দেখো বিক্রিয়াটা আমরা একটু ব্যালেন্স করি। K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস H2S সমান, ব্যালেন্স একটু পরে করছি, K2SO4 প্লাস Cr2SO4 এর হোল 3 প্লাস S প্লাস H2O, এটা 3 এটা 4, তোমরা একটু প্র্যাকটিস করবে অবশ্যই। এবং এখানে দৃশ্যমান পরিবর্তন কি দেখা যায় বলতো, K2Cr2O7 এর বর্ণ হচ্ছে কমলা, মানে এর দ্রবণটার কালার হচ্ছে কিন্তু কমলা, এই অরেঞ্জ কালার থেকে কিছুক্ষণ পরে দেখা যায় কালারটা হচ্ছে গ্রিন, মানে সবুজ হয়ে যায়। কেন বলতো, এই ক্রোমিক সালফেট উৎপন্ন হওয়ার জন্য। এই ক্রোমিক সালফেট এই লবণটার বর্ণই হচ্ছে কিন্তু সবুজ। এখানে K2Cr2O7 তাহলে H2S দ্বারা বিজারিত হয়ে ক্রোমিক সালফেটে পরিণত হলো, এবং H2S নিজে K2Cr2O7 দ্বারা জারিত হয়ে সালফারে পরিণত হলো। তার মানে এটা হচ্ছে কিন্তু H2S এর বিজারণ ধর্মের একটা প্রমাণ। এরপরে নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়ে, NaOH মিশ্রিত সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S চালনা করলে কি দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে। তবে এই ক্ষেত্রে মনে রাখবে শুধু এই দৃশ্যমান পরিবর্তনটাই সিলেবাসে আছে, বিক্রিয়াটা কিন্তু তোমাদের নেই। এই ক্ষেত্রে দেখা যায় বা অনেক সময় কোশ্চেনটা দেয় H2S শনাক্তকরণ কিভাবে করবে। দেখা যায় এই ক্ষেত্রে অর্থাৎ NaOH মিশ্রিত সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণ যদি তুমি এতে যদি H2S গ্যাস চালনা করো, দেখা যায় রংটা কিন্তু হয়ে যায় বেগুনি, বেগুনি বর্ণ ধারণ করে। ঠিক আছে, বিক্রিয়াটা সিলেবাসে নেই, তবু একটু তোমরা জেনে রেখো। অ্যাকচুয়ালি কি হয় বলতো, NaOH এর সাথে H2S এর বিক্রিয়ায় প্রথমে তৈরি হয় Na2S মানে সোডিয়াম সালফাইড প্লাস H2। এই Na2S কিন্তু মেন এই মানে বিক্রিয়া এবং সোডিয়াম নাইট্রোক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করার জন্য দায়ী থাকে। কি হয় বলতো, Na2S প্লাস সোডিয়াম নাইট্রোক্লোরাইড মানে হচ্ছে Na2 FeCN এর হোল 5 NO। এটা হচ্ছে একটা, তোমরা পরবর্তীকালে পড়বে যদি তোমরা সায়েন্স নিয়ে পড়ো, কমপ্লেক্স বা জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড বিক্রিয়ার ফলে তৈরি করে আরেকটা কমপ্লেক্স কম্পাউন্ড Na4 FeCN এর হোল 5 NOS। ঠিক আছে, এর জন্য কিন্তু রংটা বেগুনি বর্ণ ধারণ করে। তোমরা H2S সম্পর্কিত এই জাতীয় প্রশ্নাবলীগুলো পড়াশোনা করো। পরের দিন আমরা নতুন একটা চ্যাপ্টার বা নতুন একটা এই অধ্যায়েরই একটা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব।